উত্তরাঞ্চলে বন্যা নামতে শুরু করলেও বাড়ছে ভাঙন। নিঃস্ব শত শত পরিবার এখনো পৌঁছায়নি ত্রাণ সহযোগিতা, ভোগান্তি চরমে। আলোচিত সাবেক এমপি জ্যাকব ও সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে রাজধানী থেকে গ্রেফতার, আজ তোলা হবে আদালতে। এবার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌবাহিনী, গ্রেফতার তল্লাশি সহ প্রয়োগ করা যাবে অন্যান্য ক্ষমতা, মাঠে থাকবে 2 মাস। বেতন হাজারের ঘরে হলেও কোটি টাকার মালিক মেহেরপুরের পাম চালক হাফিজুল, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের প্রভাব। মব জাস্টিসের নামে করা হচ্ছে সহিংসতা, দেশ জুড়ে উদ্বেগ, গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী বলছে সমন্বয়করা, কঠোরভাবে করা হবে দমন। আমন্ত্রণ সংবাদ সকালে দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। দর্শক, আমরা এই মুহূর্তে জানতে পারলাম সুনামগঞ্জের আশ্রয় প্রকল্পে আগুন লেগেছে এবং এই ঘটনায় এরই মধ্যে একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আরো খবর জানবো নিউজের শেষ অংশে। তিস্তার বন্যার পানি কমতে শুরু করলে উত্তরাঞ্চলে বাড়ছে নদী ভাঙন, নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, এখনো পৌঁছায়নি ত্রাণ সহযোগিতা, ভোগান্তি চরমে রয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। তিস্তার পানি কমায় ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি, তবে বাড়ছে ভাঙন, অসহনীয় ভোগান্তিতে স্থানীয়রা। লালমনিরহাটে তিস্তার পানি কমলেও দেখা দিয়েছে নানা রকম জটিলতা। তীব্র ভাঙনে নিমিষে বিলীন হচ্ছে বসতভিটা, আমন ক্ষেত। গত 4 দিন ধরে পানি আসার কারণে বন্যায় তো বাড়িঘরগুলো তলে গেছে, তার সাথে পানির টানার সাথে সাথে বেশ কয়েকটা পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। বস্তা ভাঙি যাইতেছে, তার পেছনে যে বাড়িঘর ছিল সবগুলো ভাঙি যাইতেছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে দ্রুতই জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হবে। পানির এই ওঠানামার কারণে আমাদের তিস্তা নদীর বেশ কিছু পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের মহেশকোষা, গরিবুল্লাপাড়া, বাহাদুরপাড়া, হরিণচড়া, খনিয়াগাছ, রাজপুর, তাজপুর এবং চীনাতুলিতে। এসব তথ্য আমরা ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ করেছি। আমরা অনুমতি সাপেক্ষে জিও ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করে যাচ্ছি। এদিকে কুড়িগ্রামে রাজারহাট, উলিপুর, চিলমারী উপজেলার 50টি গ্রাম বন্যা কবলিত হয়, পানিবন্দী অন্তত 1,500 পরিবার। তিস্তা অববাহিকার বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে, তবে পানি কমার সাথে সাথে তীব্র হয়েছে তিস্তা পাড়ের ভাঙন। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন নদী পাড়ের বাসিন্দারা। 2 দিনে নদী ভাঙনে এই অঞ্চলে বাড়ি ঘর দুয়ার যা মানুষ খুব কষ্টে আছে, ফাঁকা মাঠে আছে আর কি, জায়গা জমি কোথাও নাই যে কোনখানে বাড়ি করবে, সরকারি কোনো সহায়তা পায় নাই আজ পর্যন্ত। এখন আমরা কোথায় যাব? বাড়ি ঘর ভাঙি চুরি এখানে ফেলে থুয়েছি, হ্যাঁ, অস্থায়ী অবস্থা হয়ে আছি। রংপুরেও তিস্তার পানি নামতে শুরু করেছে, তবে দুর্ভোগ কমেনি। ফসলি জমি, বসতভিটা যাচ্ছে নদীগর্ভে, দিশেহারা হয়ে পড়েছে চরাঞ্চলের বাসিন্দারা। আমাদের বন্যায় পাকা রাস্তাঘাট সব ভাঙি চুরিয়ে গেছে, এখন গাড়িও চলে না, ইস্কাও চলে না, কিছুই চলে না। আমরা যাওয়া ইচ্ছা করবো কি দিয়ে? বাড়িঘর ভাঙি গেছে, মেলা ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা তো রাইতে ঘুমাইতে পারি না। দক্ষিণাঞ্চলের বন্যা মোকাবিলায় যেভাবে সারা দেশ জেগেছিল, উত্তরাঞ্চলের ঠিক একইভাবে সবাই মানবিক হবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার গ্রেফতার হলেন স্বৈরাচার সরকারের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। রাজধানী গুলশান এলাকা থেকে রাতে গ্রেফতার করা হয় ভোলা 4 আসনের সাবেক এই এমপিকে। এদিকে গাইবান্ধা 2 সদর আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনিকেও গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাতে তাকে ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয়, পরে তাকে ডিএমপি ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তার বিরুদ্ধে 2টি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি। সশস্ত্র বাহিনীর পর এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌবাহিনীর কর্মকর্তারা। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে বলা হয়, সশস্ত্র বাহিনীর, সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদ্বুদ্ধ সমমর্যাদার কর্মকর্তাদের মতো রাজধানী ঢাকা সহ সারা দেশে তারা এ ক্ষমতা পেলেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ফৌজদারি দণ্ডবিধি 1898 এর 12(1) ও 17 ধারা অনুযায়ী সেনাবাহিনী কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী 60 দিন পর্যন্ত তারা এ ক্ষমতা পাবেন। এর আগে 17 সেপ্টেম্বর সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। দীর্ঘ 12 বছরও সমাধান না পেয়ে ফের মাঠে চাকরি প্রত্যাশীরা।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনে নামেন তারা। সোমবার দিনভর যমুনার সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ শেষে সন্ধ্যায় ডক্টর ইউনূসের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। আলোচনায় চাকরিতে প্রবেশের ৩৫ বছর করার বিষয়ে আশ্বাস পান তারা। সেই সঙ্গে আগামী ৭ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন সমন্বয়করা। বিস্তারিত এনআই নাহিদের রিপোর্টে। দিনভর আন্দোলনের পর অবশেষে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে সরে গেলেন চাকরি প্রত্যাশীরা। সোমবার সন্ধ্যায় আন্দোলনকারীদের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় প্রবেশ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের সঙ্গে আলোচনা করেন তারা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর বাস্তবায়নের জন্য মঙ্গলবার জনপ্রশাসন সংস্কার প্রধানের সঙ্গে প্রতিনিধি দলের সভা হবে জানান সমন্বয়করা। দাবি বাস্তবায়নের জন্য আমরা আগামীকালকে আব্দুল মহিদ স্যারের সাথে, যিনি জনপ্রশাসন সংস্কার উপদেষ্টা, তার সাথে আগামীকালকে আমাদের একটা টিম বসবে, সাক্ষাৎ করবে আলোচনার জন্য দাবি বাস্তবায়নের জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে সেটা হলো আমরা কালকে যে কার্যকরী আলোচনাটা করব দাবি বাস্তবায়নের জন্য, সেটার একটা প্রতিবেদন 7 দিনের মধ্যে প্রকাশ করা হবে। এর আগে বিকাল 4:30টার দিকে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে 1 ঘন্টার আলটিমেটাম দেন। আমরা অনুরোধ জানাচ্ছি এই 1 ঘন্টার মধ্যেই হয় আপনারা আমাদের কাছে আসুন, নয়তো আমাদের প্রতিনিধি টিম আপনাদের কাছে নিয়ে আমাদের এটার একটা সুষ্ঠু সমাধান করুন। বয়সসীমা বৃদ্ধির দাবি বিবেচনার জন্য একজন সাবেক সচিবকে প্রধান করে কমিটি গঠন করে দিয়েছে সরকার। আগামী 7 কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নেয়ার চেষ্টা করলে দুপুর 1:30টার দিকে আন্দোলনরতদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। শাস্তি পেতে যাচ্ছেন 17 উপসচিব। ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে বিশৃঙ্খলা এবং হট্টগোল করার অপরাধে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলিসুর রহমান। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় সরকারি চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধির বিষয়ে পর্যালোচনা কমিটি করার কথাও জানান জনপ্রশাসন সচিব। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্টে দেখুন বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকার 9 এবং 10 সেপ্টেম্বর সারা দেশে 59 জেলায় ডিসি নিয়োগ দেয়। নতুন নিয়োগ পাওয়া এই 59 জনকে নিয়ে তীব্র আপত্তি ও ক্ষোভ জানায় একদল কর্মকর্তা। নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে 10 সেপ্টেম্বর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে 3 ঘন্টার বেশি সময় হট্টগোল করে তারা। এই ঘটনায় করা কমিটির প্রতিবেদন নিয়ে সোমবার বিকালে সংবাদ সম্মেলন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। জানান, প্রতিবেদনে 17 জন উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি সুপারিশ করেছে তদন্ত কমিটি। 8 জনকে বলা হয়েছে যে তদন্ত সাপেক্ষে কিছু প্রসিডিউর আছে, গুরুদণ্ড দেওয়া যেতে পারে। 8 4 জনকে বলা হয়েছে বিভিন্ন তদন্ত সাপেক্ষে এবং আমাদের বিধিবিধান আছে, লঘুদণ্ড দেওয়া যেতে পারে। আর 5 জনের ব্যাপারে বলা হয়েছে তিরস্কার, প্রথম সাবধান করা, ভবিষ্যতে এই ধরনের এটা দেওয়া যেতে পারে না। এই নাম এখানে প্রকাশ্য বিবেচনা। আপনারা জেনে গেলেন যে 17 জন কর্মকর্তা, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 17 জনের সবাইকে উপসচিব। ইয়েস। কথা বলেন সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি নিয়ে আন্দোলন প্রসঙ্গেও। তিনি জানান, এ নিয়ে 2 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জনাব আব্দুল মহিদ চৌধুরী, যিনি বিগত সরকারের অনেকদিন আগে উপদেষ্টা ছিলেন, সরকারের সিনিয়র সচিব ছিলেন, অনেকে আপনারা সবাই চেনেন। এই কমিটির মেম্বার সেক্রেটারি হল এক্স অফিসিও সিনিয়র সেক্রেটারি, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এবং এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কজন সদস্য দরকার উনি নেবেন। কর্মপরিধি ভেরি সিম্পল এবং উইদিন 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে বয়স বৃদ্ধির বিষয়ে। 3 কোটি টাকার ক্যাশ চেক নিয়ে ডিসি প্রদানের বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন জনপ্রশাসন সচিব। দিস ইজ নাম্বার 1। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। 6টি সংস্কার কমিশন কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফর পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফর সফল হয়েছে। এ সময় নির্বাচন ইস্যুতে সেনাপ্রধানের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচন কবে হবে তা দেশের জনগণই নির্ধারণ করবে। সবাই তার সাথে দেখা করতে চেয়েছেন এবং যেগুলো মূল যে এসেন্স ছিল সেটা এটা হিস্টোরিক হওয়ার জন্য সবাই বলেছেন এই গভর্নমেন্টের সাথে, এই গভর্নমেন্টকে তারা সাপোর্ট করেন এবং এর সাথে তারা এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে তারা কাজ করতে ইচ্ছুক। 6 জন কমিশনারে যখন নাম হয়ে গেছে, আমি বলতে পারি যে কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে, কিন্তু যেটা হচ্ছে যে পুরো পলিটিক্যাল পার্টিরা তো এখানে একটা স্টেক হোল্ডার, তার সাথে একটু আলাপ হবে, হয়ে তাদের মতামতটা একটু চাওয়া হবে অনেক কিছুতে। দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্য তাদের নেই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেন। এই ক্রান্তিলগ্নে দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও গণতন্ত্রের ভিত স্থায়ী করার জন্য জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও জানান প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারটি স্থানীয় সময় রোববার প্রকাশ করে গণমাধ্যমটি। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর 3 দিন পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ড তদন্তের দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে র্যাবকে। উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 6 মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বলেন, 12 বছরের মামলার তদন্তে শেষ না হওয়া দুঃখজনক। সর্বোচ্চ আদালতের আদেশে আশার আলো দেখছেন রুনির ভাই নওশের রোমান। সাবিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার কেটে গেছে 1 যুগেরও বেশি সময়। পুলিশ সিআইডির হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও নেই কোনো অগ্রগতি। এরই মধ্যে 111 বার সময় নিয়েও মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি দায়িত্বপ্রাপ্ত কোনো সংস্থাই। সোমবার মামলা তদন্তে টাস্কফোর্স গঠনের নির্দেশনা চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে তদন্তে র্যাবকে বাদ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। একই সাথে 6 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। গত 12 বছরে আসলে তদন্ত খুব একটা কিছুই হয়নি। খুবই সিম্পল একটা রিজন যে যাদেরকে এই রিটটা করে চাওয়া হয়েছিল যে তারা তদন্ত করুক, দ্যাট ইজ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, তাদের তদন্ত করার কোনো ক্ষমতা বা তাদের তদন্ত করার কোনো এক্সপার্টিজ কখনোই নেই। শুনানিতে আদালত বলেন, 12 বছরেও আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হওয়া জাতির জন্য দুঃখজনক। কোর্ট বলেছেন এটা শুধু পরিবারের জন্যই দুঃখজনক নয়, 12 বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না, এটি জাতির জন্যই দুঃখজনক, বিচার ব্যবস্থার জন্য এটি শকিং, শব্দটা বলেছেন শকিং, অর্থাৎ এটি এমন দুঃখজনক যে মানুষের অনুভূতিকে আঘাত দেয়। আর মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দেয় সন্তোষ জানান মামলার বাদী ও রুনির ভাই নওশের রোমান। আমরা নতুন আশা দেখছি, এখন নতুন আশা দেখছি এবং আসলে স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে বিশেষ করে র্যাবকে যে বাদ দেওয়া হলো, এটা আমরা খুবই খুশি, কারণ আসলে র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি। হত্যার ঘটনায় যেসব তথ্য উপাত্ত এ পর্যন্ত পাওয়া গেছে তাতেই প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা সম্ভব বলে মনে করেন আইনজীবীরা। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। কোনোভাবেই অস্থিরতা কাটছে না পোশাক শিল্পে, তবে এরই মধ্যে চালু রয়েছে বেশিরভাগ কারখানা। শ্রমিকরা সকাল থেকে যোগ দিয়েছে কাজে। এ নিয়ে জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। শাহিনুর, পুরোদমে উৎপাদন কাজ শুরু হয়েছে কিনা এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি আসলে শিল্প অঞ্চলে ঢাকায় আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আমি সকাল থেকে দেখি মানুষ কাজে যোগ দিয়েছে, শ্রমিকরা। আমরা ঢাকায় ইপিজেডের ভিতরে কিন্তু প্রতিটি কারখানায় কিন্তু চলতেছে এবং পুরোপুরি উৎপাদনে ফিরেছে, এমন কিন্তু আমরা দেখতে পেরেছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনো অপ্রীতিকর কোনো ঘটনার
খবর আমরা এখন পর্যন্ত পাইনি। এবং বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ার যে বিষয়টা যে সরকার থেকে কিন্তু আমরা দেখতে পাই যে বার্স গ্রুপের যে শ্রমিকরা তারা কিন্তু আছে তারা কিন্তু বকেয়া বেতনের দাবিতে কিন্তু তারা কিন্তু ঢাকা নবীনগর যে চন্দ্রা মহাসড়ক আছে তারা অবরোধ করে রেখেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সাভার আশুলিয়ায় যে 13-1 বিশেষ করে 7টা কারখানা কিন্তু বন্ধ আছে, বেশিরভাগ কারখানায় কিন্তু খোলা আছে, তারা উৎপাদনে ফিরেছে, কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পায়নি। একমাত্র বার্স গ্রুপের যে শ্রমিকরা আছে তারা বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক তারা অবরোধ করে রেখেছে এবং তাদেরকে পুলিশ, র্যাব এবং বিজিবি সরানোর চেষ্টা করতেছে তাতে, এবং মালিক পক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে, যারা আশ্বাসের ভিত্তিতে কিন্তু তারা মহাসড়ক ছেড়ে দিবে এমনটি কিন্তু বলেছে এবং শ্রমিকদের সাথে কথা হয়েছে। যাই হোক, সব মিলিয়ে বলা যায় যে সাভার আশুলিয়ায় ধামরাই সব মিলিয়ে কিন্তু 1800টি শিল্প কারখানা আছে, বেশিরভাগ কারখানায় কিন্তু চলছে। এই ছিল আশুলিয়া শিল্পাঞ্চল থেকে ডানা। ধন্যবাদ আপনাকে। আশুলিয়া শিল্পাঞ্চল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। বেতন পান 26,000 টাকা, তাও বন্ধ থাকে মাসের পর মাস। তারপরও গত 5 বছরের ব্যবধানে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন মেহেরপুর পৌরসভার পাম্প চালক হাফিজুল হক। গড়েছেন স্ত্রী, সন্তান, নিজের নামে একাধিক বাড়ি, জমি সহ অঢেল সম্পদ, যা সবই করেছেন মেহেরপুরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার ভাই মৃদুল হোসেনের প্রভাবের অবৈধভাবে। বিস্তারিত নাহিদ হাসান তিতাসের রিপোর্টার। মেহেরপুর পৌরসভার পানি সরবরাহ শাখার পাম্প চালক হাফিজুল হক সব মিলিয়ে প্রতি মাসে বেতন পান 26,590 টাকা, তাও আবার বন্ধ থাকে মাসের পর মাস। তারপরেও গত 5 বছরের ব্যবধানে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন পাম্প চালক হাফিজুল হক। আর এর সবই করেছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার ভাই মৃদুল হোসেনের প্রভাবে। অবৈধভাবে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে গড়েছেন স্ত্রী, সন্তান ও নিজের নামে একাধিক বাড়ি, জমি সহ অঢেল সম্পদ। আমাদের নতুন যে ট্রিটমেন্ট প্ল্যান্ট ওখানে কর্মরত আছে, ওখানে উনি শিফট হিসাবে ডিউটি করে। 2-3 বছরের ভেতরে সে 10 থেকে 12 কোটি টাকার মালিক। সে আমাদের পৌরসভা থেকে স্টোরে থেকে বিভিন্ন মালামাল নিয়ে এসে বিভিন্ন জায়গায় বেচা কেনা করে। মন্ত্রী মহোদয়ের ছোট ভাই এবং তার মামা পল্টি খোকন এদেরকে ব্যবহার করি সে ব্যাপক হারে মানে বিভিন্ন জায়গায় জমি জায়গা দখলদারিত্ব করি, সে ব্যাপক জমি করেছে। তবে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি অস্বীকার করে হাফিজুল হক বলছেন, তার বিরুদ্ধে তোলা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। কোনো সত্যতা নাই। আপনারা যদি সত্যতা দেখতে চান, ওই যে বলছেন জমিগুলো আছে, আমি আপনাকে দেখাই দেবো এই জমিগুলো নাই। ওই জমিতে চলেন, মালিককে চাও দেখিয়ে দেন যে এবার ওই মালিক আমি একসময় ছিলাম, কিন্তু এখন কে মালিক আপনি সেটা দেখেন। আর পৌর কর্তৃপক্ষ বলছে এ ধরনের কোনো বিষয় জানা নেই তাদের। লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেবেন তারা। আমার কাছে এখনো কোনো অভিযোগ আসে নাই। এইটা তো আসলে দুদকের কাজ, এটা আমরা দুদককে বা যথাযথ কর্তৃপক্ষকে পাঠিয়ে দিব, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নিব আমরা। পৌরসভার পাম্প চালক হয়েও কিভাবে এত অল্প সময়ে অঢেল সম্পদের মালিক হলেন হাফিজুল, তা খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। কোনোভাবে অস্থিরতা কাটছে না পোশাক শিল্পে। এ বিষয়ে জানাতে এবার গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আপনি জানাবেন গাজীপুরে কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন শুরু হয়েছে কিনা? ডানা, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরে কিন্তু 98 পোশাক কারখানা কিন্তু উৎপাদন স্বাভাবিক রয়েছে। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি, বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু সকাল থেকেই দেখেছি আমি যে পোশাক কর্মী যারা রয়েছেন তারা কিন্তু কাজে যোগদান করেছেন এবং বিভিন্ন যে কারখানাগুলো রয়েছে, অর্থাৎ পুলিশের ভাষ্য অনুযায়ী কিন্তু গাজীপুরে এই পর্যন্ত কিন্তু আপনার 5টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া কিন্তু সকল কারখানায় কিন্তু উৎপাদন স্বাভাবিক রয়েছে এবং সাধারণ যে
শ্রমিক রয়েছে তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু কাজে যোগ দিয়েছেন এবং যে 4-5টি বন্ধ রয়েছে সেটা হলো শ্রম আইনের ধারা অনুযায়ী কিন্তু 4টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আর একটি কারখানা যোগাযোগ করা হচ্ছে যে কারখানাটি চালু করা যায় কিভাবে, সেটা এবার এমনটাই কিন্তু জানিয়েছেন আমাদেরকে শিল্প বা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ যে রয়েছেন সে পুলিশ। তো আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু যে বিভিন্ন যে পোশাক কারখানার শ্রমিকরা তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আপনার পোশাক কারখানায় যোগ দিয়েছেন। এছাড়া কিন্তু আপনার বগুড়া বাইপাসে যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু গতকাল রাত্র থেকে কিন্তু আপনার এজেন্ট ফ্যাশনের যে কিছু শ্রমিক রয়েছে তারা কিন্তু 3 মাসের বকেয়া বেতনের দাবিতে কিন্তু সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তাই এই কারণে কিন্তু ঢাকা যে ময়মনসিংহ মহাসড়কের কয়েক কিলোমিটার কিন্তু দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া সকল গাজীপুরের যে অন্য যে পোশাক কারখানাগুলো রয়েছে সেগুলো কিন্তু 58 পোশাক কারখানা কিন্তু উৎপাদন স্বাভাবিক রয়েছে এবং পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু কাজে যোগ দিয়েছেন। আমরা দেখেছি যে বিভিন্ন যে চাকরি প্রত্যাশী, আপনারা জানেন যে মাসের শুরুতে কিন্তু আজকে যে চাকরি প্রত্যাশী যে সমস্ত শ্রমিক রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ফ্যাক্টরির সামনে কিন্তু অবস্থান নিয়ে তারা কাগজপত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে আমরা দেখেছি। তো এই গাজীপুরে কিন্তু প্রতিটি জায়গায় কিন্তু উৎপাদন স্বাভাবিক রয়েছে এবং শ্রমিকরা কিন্তু কাজে যোগ দিয়েছে এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কড়া দৃষ্টি রেখেছেন পোশাক কারখানাগুলোর দিকে। তো গাজীপুরের বিভিন্ন যে পোশাক কারখানা আছে অর্থাৎ 5000-এর অধিক যে পোশাক কারখানা রয়েছে সেই সমস্ত পোশাক কারখানায় কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে নিজস্ব যে বলয় রয়েছে সেটা নিরাপত্তা বলয় কিন্তু তারা তৈরি করে পোশাক শিল্পটাকে ধরে রাখার চেষ্টা করেছেন এবং স্বাভাবিক উৎপাদনে কিন্তু ফিরছেন। তো সাধারণ শ্রমিক যারা রয়েছেন তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন তারা কাজ করতে চায় এবং তারা মানে আপনার আগ্রহী, কাজ করতে আগ্রহী, কিন্তু আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া যারা নাকি চাকরি প্রত্যাশী আছে তারা কিন্তু একটা অভিযোগ করছেন যে বিভিন্ন কারখানায় তারা কিন্তু তাদের হচ্ছে না, এই কারণেই হয়তো বা তারা বিভিন্ন কারখানার সামনে কিন্তু অবস্থান নিয়েছেন চাকরি প্রত্যাশীর জন্য। তো ডানা, এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। চট্টগ্রাম বন্দরে নোঙর করা একটি তেলবাহী জাহাজে আগুন লাগার ঘটনায় 3 জন নিহত হয়েছেন। সোমবার সকালে বন্দরের ডলফিন জেটিতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন মালিকানাধীন বাংলা জ্যোতি নামে ওই জাহাজে আগুন লাগার ঘটনা ঘটে। নিহতরা হলেন ওয়ার্কশপ অটো মেকানিক নুরুল ইসলাম, ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা এবং মেকানিক্যাল ফিল্টার হারুনুর রশিদ। জাহাজটিতে 11,700 মেট্রিক টন তেল ছিল। খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। জাহাজের সামনের অংশ থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাহাজটিতে 35 জন ক্রু এবং 10-12 জন শ্রমিক ছিল। ঘটনা তদন্ত কমিটি গঠন করেছে শিপিং কর্পোরেশন। দশটার দিকে একটা বিকট শব্দ শুনলাম, যে বিস্ফোরণের শব্দ। শোনার পরে তাড়াতাড়ি অফিস থেকে বেরোয় আমরা ডলফিন 7-এ গেলাম, মানে ডলফিন অয়েল জিডি 7-এ গিয়ে দেখলাম যে জাহাজের সামনের পয়েন্টে আপনারা আগুন লাগছে এবং আমাদের চোখের সামনে দেখলাম যে 2-1 মানুষ উড়ে, মানে বিস্ফোরণের সাথে উড়ে ওদের খন্ড খন্ড কয়েক জায়গায় জাহাজ থেকে লাফালাফি করে অনেকের মধ্যে নদীতে ঝাঁপ দিচ্ছে, অনেকে আবার আপনার সিঁড়ি দিয়ে নামতেছে। দেখি নামার পরে কিছুক্ষণ পরে জাহাজের রশিদে আগুন ধরে গেছে। তারপর জাহাজ আস্তে আস্তে ঘুরি আপনার রিভানের মানে ডলফিন জেটি থেকে মানে ফদ্দা জেটির দিকে যাই, ভিড়ে গেছে। তিস্তার পানি কমতে শুরু করেছে, সেই সাথে উন্নতি হচ্ছে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির। তবে পানি কমলেও ভোগান্তি কমেনি, দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন রোধে কোনো ব্যবস্থা নেই বলছেন স্থানীয়রা। শত শত হেক্টর আমন ক্ষেত এখনো পানিতে নিমজ্জিত, এতে ব্যাপক ক্ষতির শঙ্কা কৃষকদের। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজার ডেস্ক রিপোর্ট। তিস্তায় কমতে শুরু করেছে পানি, ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির। লালমনিরহাটে বর্তমানে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 45 সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমলেও এখনো কমেনি দুর্ভোগ। এছাড়া এখনো নিম্নাঞ্চল ও চরাঞ্চলের অন্তত 8,000 হেক্টর আমনের ক্ষেত পানিতে নিমজ্জিত আছে। পানি দ্রুত কমায় বাড়ছে নদী ভাঙনের শঙ্কাও। বৃষ্টি বৃষ্টিতে নদীর পানি প্রচুর এখানে হয়ে গেছে, বাড়ি ঘর ধরে পানি
এবং গরু বছর থেকে জায়গা নেই, খাওয়া দাওয়ার অনেক কষ্ট হয়ে গেছে, বেড়ান করার কষ্ট হয়ে গেছে। এই একবুক এক গলা পানি ভাঙি যায়, এখন এই যে রাস্তায় আসতেছি। আমার বাড়ি কাল হাতে মনে কর বেশি, মনে কর পাক করি খাবার তার বুদ্ধি নেই, তুলে খাটের উপর তুলিয়ে কোনো মাথায় গাড়ি হালকা ভাত পাক করে খাওয়া, কোনো চুলের টুলে সম্পূর্ণ বাড়ি ঘর শোক বলে তলে গেল। এই আপনি দেখেন তোষক বাড়ি শোক তলে গেছে। এদিকে কুড়িগ্রামে বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় তিস্তা অববাহিকার বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। গত 25 ঘন্টায় 39 সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী অববাহিকার চরাঞ্চল সহ নিচু এলাকার ঘরবাড়ি থেকে পানি নেমে গেলেও তলিয়ে আছে 431 হেক্টর জমির আমন ক্ষেত। এতে চরম ক্ষতির মুখে কৃষক। তবে পানি দ্রুত নামায় ফসল নষ্ট হওয়ার শঙ্কা কম বলছে কৃষি বিভাগ। অন্যদিকে পানি বাড়া কমার সাথে তীব্র হয়েছে তিস্তাপাড়ের ভাঙন। প্রত্যেকের বাড়ি বাড়ি পানি আছে। এখন এই যে নদী এমনভাবে ধরছে যে ধানের অবস্থাগুলো দেখতেছেন, খাইতে পাইতেছে না, কিছু করতে পারতেছে না, অনেক অসহায়ের মধ্যে পড়ে আছি। এখন যদি কিছু কেউ যদি সাহায্য করে পারে তাহলে তো আরো ভালো হবে। তো আসলে আমার নিজস্ব জমি অনেক কিছু ক্ষতি হয়েছে, ধান সহ। এই অবস্থা আমাদের মানে খুব বিপদের ভিতরে আছি আমরা। এমনিতে নদীর পানি বৃদ্ধি, তার ভিতরে নদী ভাঙন। রংপুরেও তিস্তার পানি নামতে শুরু করেছে। বর্তমানে বিপদসীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। তবে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চাহিদা রয়েছে। একই সাথে আমন আবাদে ব্যাপক ক্ষতির শঙ্কা চাষিদের। হুট করে বন্যা পানি ঢোকার কারণে আমাদের আসলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আবাদের বাড়ি ঘরে চলাফেরার অসুবিধা হয়ে গেছে। এত টাকা পয়সা খরচ করে আবাদ করলো, এখন যে ব্যাগ শেষ হয়ে গেল, কি দিয়ে কি করবে চলবে। ওই 80 যাওয়ার সময় দেখেন তীব্র টাঙ্গানি আছে। এখন তো ওই বাড়িতে আসে এখন পাকটাক পাইবে নাকছে, এখন যাওয়া আসি করা লাগে। ছাগল টাগল আছে, গরু টরু আছে। এগুলো আমার স্কুলে পানি ওঠে এবং বিকালবেলা ফির ঘরের ভিতরেও পানি ওঠে, সেই পানি নামে গেছে। পর্যাপ্ত সহায়তা না পাওয়ার অভিযোগের পাশাপাশি পানিবাহিত রোগ ছড়াবার শঙ্কায় স্থানীয়রা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত। আপৎকালীন ও চিকিৎসা প্রয়োজন ছাড়া বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। শেখ হাসিনার সরকার পতনের পর বন্ধ করে দেওয়া হয় ভারতীয় ভিসা পরিষেবা। পরিস্থিতি বিবেচনায় দূতাবাসের কর্মীদের দেশে ফিরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা কেন্দ্রগুলোতে পুনরায় কাজ শুরু হয়। কিন্তু ভিসা জটিলতার কারণে বিক্ষোভ হলে বাড়তি নিরাপত্তা মোতায়েন করে অন্তর্বর্তী সরকার। এ পরিস্থিতি এমন সিদ্ধান্ত জানালো ভারতীয় কর্তৃপক্ষ। মব জাস্টিস নাম দিয়ে করা হচ্ছে সহিংসতা, আর এতে ভীতি ছড়িয়েছে গোটা দেশ জুড়ে। এমন অন্যায় কার্যক্রম ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা বিরোধী বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। একই সাথে এমন কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সচেতন মহল। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, বিচার বহির্ভূত যে কোনো অনাকাঙ্ক্ষিত কার্যক্রম কঠোর হস্তে দমন করবে সরকার। বিস্তারিত শফিক মুন্সি রিপোর্টে। দরজা ভেঙে কোনো কথা নাই, 20-25 শুধু অ্যাটাক, পায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে রড ঢুকায় আমার একসময় বিবস্ত্র করে ফেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলের মতো পরিণতির হাত থেকে ভাগ্যক্রমে বেঁচে গেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রুম্মান হোসেন। শুধু শারীরিক আঘাত করেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা, লুটপাট করে নিয়ে গেছে তার নগদ অর্থ, মোবাইল ফোন সহ আরও অনেক কিছু। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর মব জাস্টিসের নামে দেশের আনাচে কানাচে ঘটছে নানা রকম সহিংসতার ঘটনা। বিশেষ করে পিটিয়ে মেরে ফেলার মতো ঘটনায় বাড়ছে উদ্বেগ। মব জাস্টিসকে গণ আন্দোলনের চেতনা বিরোধী বলে আখ্যা দিয়েছেন আন্দোলনকারীরা। 24-এর যে জুলাই অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান যেটাকে আমরা বলি, এর যে মূল স্পিরিট বা চেতনা, এটা কিন্তু পুরোপুরি এই যে মব জাস্টিস বা বিচার বহির্ভূত যে নির্যাতন বা হত্যা, এটার পুরোপুরি বিপরীতে। এটা একটা মানে মধ্যযুগীয় একটা বর্বরতা, এটা কোনোভাবেই একটা সভ্য সমাজে চলতে পারে না। বিচার বহির্ভূত এসব হত্যা নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সচেতন মহল। এটা সমাজের জন্য কখনোই ভালো না, কিন্তু এই জিনিসটা আসে কেন? দীর্ঘদিনের অনাচার, অবিচার, বিচারহীনতার সংস্কৃতি, সেই জিনিসটা থেকে মানুষের বিচারের প্রতি অনাস্থা, এই জিনিসটাই হচ্ছে এই মব জাস্টিস বলেন বা অন্য নাম বলেন, এটার কারণ। বাংলাদেশের
সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ, যেখানে মেধাবী ছাত্ররা পড়ালেখা করে, সেই সমস্ত জায়গায় যদি সেই আগের মতোই, সেই 22-এর মতো, 21-এর মতো, 18-র মতো হত্যাযজ্ঞ চলে, বিচার বহির্ভূত, জাতিকে হতাশ করে। হাসিনার পতনের পর থেকে এ পর্যন্ত সহিংসতায় কেবল বরিশালে প্রাণ গেছে 3 জনের। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কমপক্ষে 12 জন। মব জাস্টিসের নামে যে কোনো ধরনের সহিংসতা ঠেকাতে উদ্যোগের কথা জানিয়েছেন সরকারের এই উপদেষ্টা। এটা হতে পারে না, ইট হ্যাজ টু বি ল অ্যান্ড অর্ডার এবং আইনের মধ্যে চলতে হবে সবাইকে। যদি না চলে তার বিরুদ্ধে শক্ত অ্যাকশন নেওয়া উচিত। নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আরও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল।